আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ক্লাস স্বাগত তোমাদের জানাচ্ছি। তো আজকের এই ক্লাসের মধ্যে আমরা তোমার হচ্ছে যেই টপিকগুলো যেই বিষয়গুলো আমরা ইতিপূর্বে বাংলাতে পড়েছি সেই বিষয়গুলোর কথা বলবো তোমাদের আজকের এই লাইভ ক্লাসের মধ্যে। তো তোমরা সবাই একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাবা। যুক্ত হওয়ার পরেই আমরা তোমাদের সাথে আজকের যে লাইভ ক্লাসটা আছে অর্থাৎ আজকের যেই মূল প্রতিপাদ্য যে বিষয়টা আছে সেটা তোমাদের সাথে আলোচনা করবো। পাশাপাশি তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, 3 তারিখ পরীক্ষা শুরু হলে আজকে হচ্ছে 30 তারিখ। তো আজকে দিন চলে গেছে প্রায়, আর মাত্র হাতে 2 দিন সময় আছে। এই 2 দিন তুমি কিভাবে পড়তে পারো, কিভাবে কি করবা, কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখতে পাবা সেই বিষয়গুলো তোমার সাথে কথা বলবো। তো তোমরা একটু দ্রুত যুক্ত হবা আর একটু দ্রুত কনফার্ম করবা যে সবকিছু ঠিক আছে কিনা, সুন্দর আছে কিনা, তাহলে আমরা ক্লাস দ্রুত শুরু করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা আমার সাথে অনেকে যুক্ত হয়েছো। তো ভাই তোমরা একটু দ্রুত একটু যুক্ত হও, আমরা খুব দ্রুত তোমাদের সাথে শুরু করব। হ্যাঁ, এই তো ভাইয়া তোমরা একটু দ্রুত যুক্ত হও, আমরা খুব দ্রুত শুরু করব। তোমরা জাস্ট একটু দ্রুত যুক্ত হবে। এই তো হ্যাঁ, তোমরা ভাই একটু দ্রুত আমার সাথে যুক্ত হও, আমরা খুব দ্রুত শুরু করবো। হ্যাঁ ওকে, একটু শেয়ার দিয়ে দাও, ক্লাসে দয়া করে শেয়ার দিয়ে দাও। শেয়ার দিলেই আমরা সবাই যখন আসবে সবাই আসছে একসাথে ক্লাস শুরু করব। ওকে তাহলে ভাই আমি শুরু করছি। তো আমরা আজকে ক্লাসের মধ্যে ফাইনাল রিভিশন অর্থাৎ বাংলাতে যে টপিকগুলো তোমাদের বেশি বেশি পড়তে হবে সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো জাস্ট আমরা খালি এক পলকে দৌড়াবো, খালি জাস্ট আমরা দ্রুত আগাবো। প্রথম আমরা দেখি যে ভাইয়া এই যে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ এখানে বলা আছে যে আমরা যখন গল্পটা পড়ি বা আমরা যখন রেইনকোট গল্পটা যখন পড়তে পারি তখন আমরা দেখি যে আসমা কোরআন শরীফ নামাতে গিয়ে কি পড়ে থাকতে দেখলো। অর্থাৎ আসমা যখন কোরআন শরীফ নামাতে যায় তো নামাতে গিয়ে দেখলো যে একটা জিনিস পড়ে আছে। ওই জিনিসটা পড়ে আছে কোনটা, এটা তোমাদের কাছে প্রশ্ন যে আসমা কি পড়ে থাকতে মানে কি পড়ে আছে এটা দেখলো। তোমাদের কমেন্ট করে বলবা যে কোনটা পড়েছিল। দেখি তোমরা একটু জাস্ট কমেন্ট করে বলো ভাই কোনটা পড়েছিল। এই তো একদম বলছো, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ তোমরা একটু দ্রুত বলো যে কোনটা পড়েছিল ভাই, কোনটা পড়েছিল। এটা কি মোজা পড়েছিল, রেইনকোট, তারপর হচ্ছে তোয়ালে, তারপর হচ্ছে টুপি, কোনটা পড়েছিল? হ্যাঁ একদম বলছো রেইনকোট। কি ভাইয়া? রেইনকোট, অর্থাৎ রেইনকোটটা পড়েছিল। ওকে ভাইয়া ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন কি বলছে ভাইয়া? ট্রেনে দেখো, খেয়াল করো, ট্রেনে অনুপমের ভালো করে ঘুম হলো না কেন। অর্থাৎ আজকের ক্লাসের মধ্যে আমরা ইতিপূর্বে বাংলা যতগুলো ক্লাস করেছি পাশাপাশি জিএসটিতে যে কোন পরীক্ষা আসবে সবগুলো নিয়ে আজকে ক্লাস আলোচনা করব। তো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হবা। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। আজকের ক্লাসের মধ্যে ফাইনাল অর্থাৎ বাংলাতে যে এমসিকিউগুলো আসতে পারে এবং আসার সম্ভাবনা আছে সেগুলো তোমাদের সাথে আজকে ক্লাসে কথা বলবো। তো দ্রুত তোমরা একটু ক্লাসে যুক্ত হবা, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আর ক্লাসে আসে যে পিডিএফটা আছে বা পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো যারা ক্লাসে শেয়ার দিবে, ঠিক আছে? ওকে, তো দেখি ট্রেনে অনুপমের ভালো করে ঘুম হলো না কেন। কারণ হচ্ছে ঝাঁকুনিতে অথবা তোমার হচ্ছে আর্দালির চিন্তায় নাকি হচ্ছে অপরিচিতার ভাবনায় নাকি হচ্ছে মাথায় ব্যথায়। সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হবে এই যে অপরিচিত ভাবনা। একটা ভাবনা কাজ করতে হয় যে আসলে এই মেয়েটাকে বা আমি কি আসলে ওই যে বিয়ে করার সময় যে সমস্যাগুলো হয়েছিল এই সমস্যাগুলো নিয়ে তিনি হচ্ছে কি করলেন, অপরিচিতার ভাবনায় তিনি হচ্ছে তার ঘুমটা হচ্ছিল না, তিনি চিন্তা করতেছেন আসলে কি হলো, এগুলো নিয়ে চিন্তা করছিলেন। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি ভাই। পরবর্তী প্রশ্নটা কি? এই যে কুর্নিশ অর্থাৎ আমার পথ গল্পের মধ্যে আমরা পাই যে এই যে কুর্নিশ যে শব্দটা আছে এই কুর্নিশ শব্দটার অর্থটা কি? এটা অর্থটা কি? অভিবাদন, অসম্মান প্রদর্শন, ছোট হওয়া নাকি শুভেচ্ছা। অর্থাৎ কুর্নিশ করা মানে কি? কুর্নিশ জিনিসটা আসলে কি? হ্যাঁ, কুর্নিশ শব্দের অর্থটা কি তোমরা একটু কমেন্ট করে বলো যে ভাই কুর্নিশ শব্দের অর্থ হচ্ছে এটা। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে বলছো কুর্নিশ শব্দের অর্থ হচ্ছে ভাই অভিবাদন। কি
অভিবাদন মানে কি কাউকে মানে হচ্ছে ই জানানো, সাহস জানানো বা কাউকে সম্মান জানা বা সম্মান জানানো এরকম কিছু। আমরা পাচ্ছি যে কুর্নিশ যে শব্দটা আছে, অর্থাৎ রবীন্দ্রনাথ বলেছেন আমি কাউকে কুর্নিশ করি না, মানে কি কাউকে কদর করি না বা কাউকে ভক্ত মানে এরকম কিছু, মানে অভিবাদন জানাই না। তার মানে পাচ্ছি কুর্নিশ শব্দের অর্থ কি অভিবাদন। হ্যাঁ অভিবাদন, 3-এর A নাম্বার। ঠিক আছে, পরে আসি 4 নাম্বার। কি বলছেন? অনশন ধর্মঘটের কতদিন পরে শেখ মুজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছিল। অর্থাৎ অনশন যখন করেছিল 12 দিন গল্পের মধ্যে আমরা পাই যে শেখ মুজিবুর রহমান যখন কি করেন একটা অন্যায় প্রতিবাদ করার জন্য অনশন করছেন, ওই অনশনটাকে অনশন ধর্মঘটের কতদিন পরে শেখ মুজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছিল, কতদিন পরে, অর্থাৎ অনশন যখন করেন তার কতদিন পরে শেখ মুজিবুর রহমান অসুস্থ হয়ে পড়েছিল। এখন চিন্তা করো তো, তুমি যদি একদিন না খেয়ে থাকো ঠিকঠাক থাকতে পারবে, সমস্যা নাই, বাট 2 দিন না থাকলে কি হবে, সমস্যা হয়ে যেতে পারে। তাহলে আমরা উত্তর পাচ্ছি এখানে 2 দিন। উত্তর কি ভাইয়া? হ্যাঁ এই হবে 2 দিন, অর্থাৎ 2 দিন পরে, অর্থাৎ 2 দিন পরে তোমার হচ্ছে কি হলো, অসুস্থ হয়ে পড়লো। অর্থাৎ 2 দিন না খেয়ে থাকার ফলে পানি বলো খাবার বলো এটসেট্রা, মানে মুখে কোনো খাবার উনি নেননি, যার কারণে কি হয়ে পড়লেন, অসুস্থ হয়ে পড়লেন। তাহলে আমরা সঠিক উত্তর পাচ্ছি যে 4-এর A নাম্বারটা উত্তর। ওকে, হ্যাঁ যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। দেখো পরে দেখো বিপরীতার্থক শব্দ জোড়ের দৃষ্টান্ত হিসাবে কোনটি অশুদ্ধ। আবার খেয়াল করো যে বিপরীতার্থক অর্থাৎ শব্দের অর্থগুলো বিপরীত, একটা আরেকটা কি বিপরীত, এরকম জোড়ার দৃষ্টান্ত হিসাবে কোনটি অশুদ্ধ। এক হচ্ছে অপশনগুলি কি হবে, বিপরীত হবে এবং পাশাপাশি ওটা কি হবে, অশুদ্ধ হবে, মানে বিপরীত হবে না। দেখো খেয়াল করো, আসমান জমিন, ঠিক আছে, তো আসমানের উপরে জমির নিচে, বিপরীত অর্থ ঠিক আছে, মানে এটা অশুদ্ধ না, এটা ঠিক আছে, মানে কি অশুদ্ধ না। এখানে বলছে অশুদ্ধ কোনটা। পরে আসি ইস্তফা যোগদান, ইস্তফা মানে কি বাদ দেওয়া, যোগদান মানে কি অংশগ্রহণ করা, তাহলে এটা বিপরীত অর্থ, ঠিক আছে, তাহলে এখানে বলছে অশুদ্ধ, তার মানে এটা উত্তর হবে না। পরে কি ঐহিক মানসিক, অর্থাৎ ঐহিক মানে কি এটা দিক আছে, আর মানসিক এটা কি একটা বিপরীত, বাট মৌলিক যৌগিক এই দুইটা কি না, একটা বিপরীত না, এগুলো হচ্ছে জাস্ট মৌলিক যৌগিক বলতে আলাদা বিপরীত না, এটা হচ্ছে অশুদ্ধ, অর্থাৎ এগুলো কি বিপরীত হয় না, বিপরীত হচ্ছে না, দ্যাট মিনস এটা কি অশুদ্ধ। তাহলে আমরা পাচ্ছি 5-এর D নাম্বারটা, 5-এর D উত্তর, অর্থাৎ মৌলিক আর যৌগিক হচ্ছে অশুদ্ধ। ওকে, হ্যাঁ মৌলিক আর যৌগিক হচ্ছে অশুদ্ধ ভাইয়া। ওকে ভাইয়া, পরে আসি, দেখো পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে মাদাম লুইসেল কি ভাইয়া, এই যে মাদাম লুইসেলের জন্ম কোন পরিবারে, অর্থাৎ মাদাম লুইসেলের জন্ম কোন পরিবারে। এখন এটা কে, এটা কোথেকে আসলো, এটা আসছে ভাইয়া নেকলেস গল্প থেকে। কি আসছে, নেকলেস গল্প থেকে তোমার হচ্ছে এই প্রশ্নটা হয়েছে। এখন নেকলেস গল্প তোমার বলতে পারো ভাইয়া নেকলেস গল্প ভাই সিলেবাসের মধ্যে নাই বা ছিল না, এখন কি প্রশ্ন আসতে পারে, অবশ্যই আসতে পারে। জিএসটি ভাই তোমাকে বলবে একটা, হয়ে যেতে পারে একটা, তোমাকে সব সময় ফুল সিলেবাসের উপর প্রিপারেশন নিয়ে যেতে হবে যাতে করে বাইরে থেকে প্রশ্ন দিলে তুমি অ্যান্সার করতে পারো। তো আমরা এই যে নেকলেস গল্প থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সেজন্য তোমাদেরকে আমরা দিয়েছি। দেখো কি বলছে মাদাম লুইসেল, কি বলছে, হ্যাঁ মাদাম লুইসেল। এখন এই মাদাম লুইসেলের জন্ম কোন পরিবারে, দরিদ্র পরিবারে, ধনী পরিবারে, কেরানির পরিবারে, উচ্চ বংশীয় পরিবারে। আমরা জানি যে মাদাম লুইসেল এর শখ ছিল কি অনেক বেশি, কিন্তু পরিবার ছিল কি ছোট, উনি হচ্ছে কেরানির পরিবার, অর্থাৎ কেরানির পরিবারের সন্তান হচ্ছে এই মাদাম লুইসেল। মাদাম লুইসেল। ওকে, এই তো পেরে গেছো ভাইয়া, তোমরা অনেকেই পারছো বা পারতেছো। হ্যাঁ ওকে, ঠিক আছে ভাইয়া। পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে কোনটি স্বর্ণ এর সমর্থক শব্দ, এই যে নয় বলছে, কি বলছে ভাইয়া, নয় বলছে, মানে কোনটি স্বর্ণ শব্দের সমর্থক নয়। আবার খেয়াল করো এখানে বলছে নয়, নয় কোনটা, সোনা, কনক, সুবর্ণ নাকি হিরোনা। এখন এই যে কনক যেটা আছে আমরা জানি কনক মানে কি স্বর্ণ, ঠিক আছে, সুবর্ণ মানে হচ্ছে স্বর্ণ, হিরোনা মানেও স্বর্ণ, মানে সোনা, এই সোনা মানে হচ্ছে দন্তস্বদ যখন হবে তখন সেটা স্বর্ণকে মিন করবে, মানে এই সোনা যেটা আছে মানে কানে শোনা, কথা শোনা, এটা হ্যাঁ, তার মানে কি এটা শ্রবণ করা, এটা কি শ্রবণ করা, তার মানে এটা পাচ্ছি যে স্বর্ণ শব্দ সমর্থক শব্দ এই যে এটা নয়, তো এখানে বলছে নয়, তার সঠিক উত্তর পাচ্ছি এই নাম্বারটা। কি ভাইয়া, এই নাম্বারটা সঠিক উত্তর হচ্ছে এ, অর্থাৎ হ্যাঁ সবাই বলছো এই নাম্বারটা, গুড। ওকে ওকে ভাইয়া, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী প্রশ্নটা কি বলছে, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে মেঘনাদ রামানুজকে কোথায়, মেঘনাদ রামানুজকে কোথায়, দেখো মেঘনাদ রামানুজকে কোথায় পাঠাতে চায়,
জমালয়ে, শ্রীগালে, তারপর হচ্ছে সমভবনে, নাকি হচ্ছে প্রদাস ঘাড়ে। অর্থাৎ খেয়াল করো, এই মেঘনাথ রামানুজ মানে কি? রামের অনুজ। রামের অনুজ মানে কি? রামের ছোট। আর রামের ছোটকে, রামের ছোট হচ্ছে ভাইয়া রামের ভাই লক্ষণ। অর্থাৎ লক্ষণকে রামানুজ বলতে এখানে বোঝানো হচ্ছে লক্ষণকে। মেঘনাথ লক্ষণকে কোথায় পাঠাতে চায়? জমালয়ে, শ্রীঘরে, শ্রমভবনে, নাকি প্রদাস ঘাড়ে। এখন খেয়াল করো, কবিতার মধ্যে বলা আছে পাঠাইব রামানুজে সমভবনে। কি ভবনে ভাইয়া? সমভবনে। তার মানে এই উত্তরে কবিতার মধ্যে বলা ছিল, এটা হচ্ছে কি বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা থেকে আসছে। এটা হচ্ছে সমভবনে, মানে কি মৃত্যু যেখানে হয় আর কি, সেখানে পাঠিয়ে দিবা আর কি। তার আমরা উত্তর পাচ্ছি সমভবনে, সমভবনে। ওকে, আটের সি নাম্বারটা, কবিতা বলা হয়েছে আটের সি। হ্যাঁ, 9 আসি। 9 কি বলছে? 9 বলা হয়েছে কোন বানানটি সঠিক, কোন বানানটি সঠিক। খেয়াল করো, এখানে বলছে কোন বানানটি সঠিক। এখন নীলাম্বরী মানে কি? নীলাম্বরী মানে হচ্ছে নীল আকাশ, নীল আকাশ। এখন নীল আকাশ, নীলাম্বরী, আমরা জানি নীল বানানটা সবসময় কি? নীল বানানটা দীর্ঘার দিয়ে কি ভাইয়া? নীল বানানটা সবসময় হচ্ছে এই দীর্ঘার দিয়ে, কি দিয়ে? নীল দীর্ঘার দিয়ে। এখন নীলাম্বরী যে শব্দটা আছে, অম্বরী শব্দটা সবসময় কি হবে? দীর্ঘার দিয়ে হবে। তাহলে যে অম্বরী দীর্ঘে আছে, নীলাম্বরী যে নীলা কি আছে? দীর্ঘের আছে। তার মানে কি এটা রাইট? এখন দেখো তো, নীল বানানটা শুরু করছে বি নাম্বারে, এটা হবে না। এখানে ঠিক আছে, এখানে রসিকার দিছে, এই যে রসিকার, অম্বরী বানান দীর্ঘার হয়। পরে দেখি নীলম্বরী হয়েছে, এখানে নীলম্বরী না নীলাম্বরী। আম্বরী মানে আকাশ, নীল মানে নীল, আকাশ নীল বা নীল আকাশ এরকম, তাই এটা হবে না। তো শুরু করতে পারছি এই নাম্বারটা, নীলাম্বরী। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি, 9 এর এ নাম্বার। হ্যাঁ, গুড। হ্যাঁ, তাসমিন, তারপর সুমাইয়া, সঞ্জিত রাজা, তারপর হচ্ছে আইরিন ইসলাম, হ্যাঁ কাকলি, হ্যাঁ তারপর হচ্ছে কাউসার জান্নাত, প্রীতি বলছো, সবাই আলাউদ্দিন বলছো, সবাই বলতেছো যে এটা সঠিক। ঠিক আছে ভাইয়া, ওকে। পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী প্রশ্ন কি বল? সদাশয়। কি বলছে? সদাশয় শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সদাশয় যে শব্দটা আছে, এই শব্দটার সন্ধি বিচ্ছেদটা কি হবে? সন্ধি বিচ্ছেদটা কি হবে? এখন সদাশয় যেটা আছে, আমরা জানি সদা সন্ধি বিচ্ছেদের সময় মাঝখানে যদি কি থাকে? দ থাকে, দ থাকে, তার পরিবর্তে আমরা কি দেই? খণ্ডত দেই। কি দিই ভাইয়া? খণ্ডত। অর্থাৎ দয়ের পরিবর্তে কি দেই? খণ্ডত দেই। দয়ের পরিবর্তে খণ্ডত দিয়ে থাকি। তাহলে দেখো, সদাশয়, সদাশয়। এখন যদি দর পরিবর্তে কি হবে? খণ্ডত হবে। খণ্ডত কোথায় আছে? এই যে এখানে বি নাম্বারটা, তার সঠিক উত্তর হচ্ছে অবশ্যই এটা। সঠিক উত্তর কি? এইটা, সদাশয়। সদাশয়, সদ যোগ আশয়, সদাশয়। সদ যোগ আশয়, সদাশয়। ওকে, ক্লিয়ার, এটা হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন আসি। এই যে লাইলি মজনু, লাইলি মজনু কাব্যটি কার রচনা? লাইলি মজনু কাব্যটি কার রচনা? শাহ মোহাম্মদ সগীর, তারপর হচ্ছে দৌলত কাজী, তারপর হচ্ছে দৌলত উজির বাহারাম খা, নাকি হচ্ছে আলাউল? এখন এই লাইলি মজনু যে কাব্যটা আছে, লাইলি মজনু, এটা কার লেখা? আমরা জানি বিখ্যাত একটা, হ্যাঁ কাব্যটা, এই কাব্যটা হচ্ছে দৌলত উজির বাহারাম খায়ের রচিত। এটা হচ্ছে দৌলত উজির বাহারাম খা, লাইলি মজনু, লাইলি মজনু। একদম, হ্যাঁ এই নাম্বারটা অনেকে বলছে এই নাম্বার, শাহ মোহাম্মদ সগীর 11। হ্যাঁ 11 এ নাম্বার হবে। কি হবে? এই শাহ মোহাম্মদ সগীর, লাইলি মজনুর কাব্যটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে কবিতায় নুরুল দিনের ডাকে কিভাবে জনগণ, অর্থাৎ এই নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এই কবিতা থেকে লাইনটা দেওয়া, এই কবিতা থেকে লাইনটা দেওয়া। এখানে বলা হয়েছে কবিতায় নুরুল দিনের ডাকে কিভাবে জনগণের সাড়া দেওয়া উল্লেখ আছে। অর্থাৎ জনগণরা কিভাবে সাড়া দিবে, হ্যাঁ কিভাবে সাড়া দিবে, এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখো তো, বিচ্ছিন্নভাবে, যৌথভাবে, সংখ্যাগরিষ্ঠভাবে, সর্বসম্মতভাবে, নাকি সর্বসম্মতভাবে। এখন কবিতার মধ্যে কিভাবে বলা হয়েছে, এটা হচ্ছে তোমাদের কাছে প্রশ্ন। দেখো তো, কবিতায় নুরুল দিনের ডাকে কিভাবে জনগণ সাড়া দেওয়ার কথা উল্লেখ আছে? বিচ্ছিন্নভাবে, সম্মিলিতভাবে, যৌথভাবে, নাকি সর্বসম্মতক্রমে, নাকি সংখ্যাগরিষ্ঠভাবে? এই তো গুড। 12 সি, একজন বলছো 12 সি নাম্বার, একজন বলছো প্রীতি, হ্যাঁ প্রীতি কাউসার, সবাই বলছে ডি নাম্বার। হ্যাঁ সঞ্জিদা কানুন বলছো, হ্যাঁ সাদিয়া কানুন বলছো সর্বসম্মত ভাবে। অর্থাৎ সঠিক উত্তর পাচ্ছি আমরা সর্বসম্মত ভাবে। অর্থাৎ কবিতার মধ্যে উল্লেখ আছে যে নুরুল দিনের ডাকে জনগণ সাড়া দিবে সর্বসম্মত ভাবে। কিভাবে ভাইয়া? সর্বসম্মত ভাবে। এটাও তোমাদের কাছে ক্লিয়ার? ওকে ভাইয়া, ওকে। তারপর আসি কলি। কি আসবো? কলিতে আসবে। কলি, কলি কোন শব্দ? কলি মানে কি? আমরা জানি কলি মানে হচ্ছে
এই যে ফুলের কলি বলি, হ্যাঁ এরকম কলি বা গানের কলি। এখন এই যে কলি যে শব্দটা আছে, এই কলিটা কোন ভাষা থেকে এসেছে? আরবি, চীনা, তারপর হচ্ছে জাপানি, নাকি হচ্ছে তুর্কি? বলো তো কলি শব্দটা। এই যে ভাষার, আমরা জানি ভাষার উৎস থেকেও জিএসটিতে পরীক্ষা প্রশ্ন করা হয়, ভাষার উৎস থেকেও প্রশ্ন করা। হ্যাঁ, মেহেরুন্নাসা বলছো এই নাম্বারটা, অর্থাৎ আরবি শব্দ। এই কলি শব্দটা কি ভাই? আরবি শব্দ। মনে থাকবা বা মনে রাখবা, কলি শব্দটা হচ্ছে আরবি শব্দ। পরে আসি, পরে বলা হয়েছে গলায় গামছা দেওয়া। এই যে গলায় গামছা দেওয়া, এই যে একটা শব্দ বা বাগধারা, এই বাগধারা দ্বারা অর্থ কি বোঝানো হচ্ছে? গলায় গামছা মানে কি? গলায় গামছা মানে ধাক্কা দেওয়া, অপমান করা, ডিবির, নাকি হচ্ছে বস্তুত ভীষণ বিপদকে বোঝাচ্ছে। গলায় যখন মানুষ গামছা দেয়, তুমি একটু চিন্তা করো তো, মনে করো তোমার আশেপাশে মানুষের একটা গলায় গামছা দেওয়া আছে। গলায় গামছা মানে কি? গলায় গামছা মানে কি? অপমান করা। এখন মনে করো আমরা জানি যে গলায় গামছা দিয়ে মানুষকে কি করে? ধরে নিয়ে যায়, টান দিয়ে ধরে নিয়ে যায়। তার মানে বোঝাচ্ছে গলায় গামছা দেওয়া মানে হচ্ছে অপমান করা। কি করা? ছোট করা, অপমান করা। তাহলে বীর, হ্যাঁ অপমান করা। ভাই সঠিক উত্তর হচ্ছে অপমান করা। হ্যাঁ অপমান করা, সঠিক উত্তর হচ্ছে গলায় গামছা দেওয়া মানে হচ্ছে অপমান করা। ওকে, তারপর আসি গুণাক্ষর। কি বলছি? গুণাক্ষর বাগধারাটির বা বাগধারার অর্থ কোনটা? গুনে খাওয়া, পোকামাকড়, তারপর হচ্ছে কাটা, নাকি হচ্ছে আল পাতার অক্ষর, নাকি সামান্য ইঙ্গিত? খেয়াল করো তো, গুণাক্ষর আমরা বলি না তুমি গুণাক্ষর টের পাওনি, কি পাওনি? বা গুণাক্ষর আলাপ পাও নাই, বা গুণাক্ষর কোনো কিছু করতে পারোনি। হ্যাঁ, গুণাক্ষর মানে হচ্ছে সামান্য জিনিস। কি জিনিস? সামান্য জিনিস, যেটা সামান্য ইঙ্গিত আর কি। এখানে বলা হয়েছে সামান্য ইঙ্গিত। তাহলে মানে আমরা পাচ্ছি যে গুণাক্ষর বাগধারার অর্থ হচ্ছে কি? সামান্য ইঙ্গিত, সামান্য ইঙ্গিত। ওকে, আমরা পেয়ে গেলাম সামান্য ইঙ্গিত। পরবর্তী প্রশ্ন আসি। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে 17 নাম্বার। 17 নাম্বার কি বলছে দেখো। 17 নাম্বার বলা হয়েছে যে সে নিয়মিত প্রাতঃ ভ্রমণ, প্রাতঃ মানে হচ্ছে সকাল, মানে সে সকালে প্রতিদিন নিয়মিত কি করতো? প্রাতঃ ভ্রমণ করতো, মানে যাতায়াত করতো বা কোনো জায়গায় যেত। প্রতিদিন সকালে সে নিয়মিত যেত। এখন বলা হয়েছে নিয়মিত অভ্যাসগত, অর্থাৎ সে নিয়মিত আগে করতো। কি করতো? এখন করে না, বাট আগে করতো। এই যে এখন করে না, আগে করতো, মানে ইউজ টু বাক্যটি কোন অতীতকালের উদাহরণ? এখন করে না, বাট আগে করতো। আগে করতো আমরা জানি নিত্যবৃত্ত। নিত্যবৃত্ত মানে হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা আগে করতো। যদি দেখো কোন ক্রিয়া শেষে ত তে তাম, তয়কার তে তয়কার তাম, ত তে তাম এই তিন শব্দ থাকে, তাহলে বুঝে নিবা সেটা হচ্ছে কি? নিত্যবৃত্ত সমাস বা নিত্যবৃত্ত কাল। বুঝতে পারছো? ক্রিয়ার কাল। তার মানে যে করতো, ক্রিয়া আছে, ত আছে, তারপর কি? নিত্যবৃত্ত। শেষ, নিত্যবৃত্ত। হ্যাঁ নিত্যবৃত্ত। আমি একটু অসুস্থ, আমাদের জন্য একটু দোয়া করিও ভাই, একটু অসুস্থ আছি। তোমরা একটু দোয়া করবা যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তোমাদের আর 2 দিন সময় আছে, 2 দিন সময়টার মধ্যে আমরা যাতে ভালো করে তোমাদের সাথে একটু আন্ডারস্ট্যান্ডিং করতে পারি বা ভালো করে ক্লাসগুলো নিতে পারি, ঠিক আছে? এখন দেখো, সে নিয়মিত প্রাতঃ ভ্রমণ করতো, বাক্যটি কোন অতীতকালে? এটা হচ্ছে নিত্যবৃত্ত। এখন যদি পরীক্ষা প্রশ্ন আসে সে নিয়মিত ফুটবল খেলতো, বা সে নিয়মিত পরীক্ষা দিত, বা সে নিয়মিত ভালো করে পড়াশোনা করতো। এখন এই যে নিয়মিত ফুটবল খেলতো, পড়াশোনা করতো, খেত, এগুলো সবগুলো হচ্ছে নিত্যবৃত্ত। কি ভাইয়া? নিত্যবৃত্ত। তাহলে আমরা উত্তর পাচ্ছি, হ্যাঁ উত্তর পাচ্ছি ওটা, ঠিক আছে। ওকে ভাইয়া, তারপর দেখি এই যে শূন্য নদীর তীরে রোহিণী পরি, অর্থাৎ দেখো এই শূন্য নদীর তীরে রোহিণী পরে, অর্থাৎ শূন্য নদীর তীরে পরে রয় না। এই যে কোন কবিতার চরণ? দেখো কবিতার চরণ থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কবিতার চরণ থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে। তোমার কাছে প্রশ্ন করা হয়েছে যে শূন্য নদীর তীরে রোহিণী পরি, এরা কোন কবিতার চরণ? কোন কবিতার চরণ? তোমরা একটু কমেন্ট করে বলো যে এটা কোন কবিতার চরণ। ভাইয়া একটু কষ্ট করে কমেন্ট করে বলো। হ্যাঁ একটু কষ্ট করে বলো। বা যে অনেক গরম বেড়ে গেছে, এই গরমের কারণে দেখা যাচ্ছে যে অনেকের সমস্যা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ আমার ঘাম ঝরছে, আশেপাশে দিয়ে ঘাম ঝরছি। হ্যাঁ একটু সমস্যা হয়, বা চেষ্টা করছি তোমাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য, যাতে করে দিন শেষে তুমি সাকসেস হয়ে তোমার বাবা মার মুখে গিয়ে বলতে পারো, বা সামনে গিয়ে বলতে পারো মা বা বাবা বা ভাই, যারা তোমার অ্যাডমিশনের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, তাদেরকে বলতে পারো যে বা চান্স পেয়েছি। যখন তুমি এটা বলবা যে তোমার জন্য সবসময় পরিশ্রম করছে, বা সবসময় দোয়া করে, বা সবসময় তোমার ভালো চায়, উনি দেখবো অনেক খুশি হচ্ছে। এই খুশিটা আমরা চাই যে তোমার কষ্ট, তোমাকে যে সাপোর্ট দিয়েছে সে তোমার মানে সফলতা থেকে সুখ পাবে বা আনন্দ পাবে, সেটি আমাদের ভালো লাগে, আমাদের শুনতে ভালো লাগে। যখন চান্স পাবা, বিভিন্ন বিষয়ে চান্স পাবা, তখন আমাদের বলবা যে ভাই চান্স পেয়েছি। এই চান্স পাওয়া, বলা, কৃতজ্ঞতা প্রকাশ করা ইজ ভেরি প্লেজার মি।
আমাদের এগুলি আমাদের আনন্দ দেয়, এগুলো আমাদের সুখ শান্তি দেয়, এগুলো আমাদের কাজের অনুপ্রেরণা দেয়। আশা করি তোমরা আমাদেরকে এরকম একটা মেসেজ দিবা ইনশাল্লাহ। ওকে ভাইয়া, পরে দেখি পরে কি বলছে এটা দেখো। শূন্য নদীর তীরে রোহিণী পরী কোন কবিতার চরণ? কোন কবিতার চরণ? এটা হচ্ছে সোনার তরী। কি ভাইয়া? সোনার তরী কবিতার চরণ। সোনার তরী কবিতার চরণ। ওকে, পরে আসি। পরে দেখো এটা আবিষ্কার। এটা খুব ইজি একটা কোশ্চেন। আবিষ্কার যে শব্দটা আছে এই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কি? একবার ইজি ভাইয়া, এটা একেবারে ইজি, এটা একেবারে ইজি। এটাকে বলা হয়েছে আবিষ্কার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটা হবে? আবিষ্কার শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদটা কোনটা হবে? এখন আবিষ্কার যে শব্দটা দেওয়া আছে এই শব্দটা খেয়াল করো। আমরা জানি যে আবিষ্কার কি আছে? আবিষ্কার আমাদের বিসর্গ সন্ধি পড়ছি আমরা। বিসর্গ সন্ধি মানে কি? বিসর্গ সন্ধি মানে হচ্ছে তিনটা স, একটা তালব্য স, দন্ত স, মূর্ধন্য স। এগুলো স্বয়ের পরিবর্তে আবার র, এগুলো স্বয়ের পরিবর্তে কি হবে? বিসর্গ হয়। এখন দেখো আবিষ্কারের মধ্যে এখানে কি আছে? মূর্ধন্য স আছে। মূর্ধন্য স্বর পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। এখন দেখি তো কোন জায়গায় আছে আবি যোগকার, আবি বিসর্গ যোগকার, এখানে একটা বিসর্গ দেওয়া, তার মানে এটাই সঠিক, বি নাম্বারটা, এটাই সঠিক, বি নাম্বার, বি নাম্বার। হ্যাঁ, যারা শেয়ার দাও না তারা একটু শেয়ার দিয়ে জাস্ট পেজে একটা মেসেজ দিও বা শেয়ার দিয়েছি, আজকে ক্লাসের পিডিএফটা তোমাদের ইনশাআল্লাহ আমরা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দেবো ভাইয়া। ওকে, তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারবা। পরে আসি আবিষ্কার, বুঝতে পারছো আশা করি। আবিষ্কার বুঝতে পারছো। পরীক্ষা যদি আবার আসে, আমি তোমাদের বললাম পরীক্ষা যদি আসে যে দুষ্কৃতকারী বা দুষ্কর, তোমাকে কি বললাম? দুষ্কর যে শব্দটা আছে এই দুষ্কর শব্দটার সন্ধি বিচ্ছেদটা কি হবে? হ্যাঁ, তোমরা যারা জানো তারা একটু কমেন্ট করে বলবা দুষ্কর। হ্যাঁ, দুষ্কর শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে এবং এটা কোন ধরনের সন্ধি? এটা কি স্বরসন্ধি, এটা কি ব্যঞ্জন সন্ধি, নাকি হচ্ছে বিসর্গ সন্ধি? তোমরা একটু কমেন্ট করে বলবা। ওকে, তারপরে আসি। হ্যাঁ, তারপরে কি বলছে দেখো। তারপরে বলা হয়েছে এই যে এখানে 20 নাম্বার কি বলছে? কোনটি সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহৃত হয় না? কোনটি সঙ্গীতের ক্ষেত্রে কি হয় না? ব্যবহৃত হয় না। দেখো তো, বাঁশি সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহার হয়, বাঁশি লাগে। বাঁশি কি হয়? বাজাতে হয় না? লাগে। পরে বলছে পিয়ানো, অবশ্যই লাগে। একই, তারপর বলছে অ্যাকর্ডিয়ন, এই যে অ্যাকর্ডিয়ন এটাও লাগে, এটাও বাঁশির ক্ষেত্রে কি করে? তোমার হচ্ছে গান গাওয়ার ক্ষেত্রে লাগে। বাট এই যে প্রম্পটার, এই যে শব্দটা যেটা আছে এটা হচ্ছে ভিডিও করার ক্ষেত্রে লাগে। কি লাগে? মনে কিছু ভিডিও ধারণ করার জন্য এই জিনিসটা লাগে। তার মানে আমরা পাচ্ছি এখানে বলা হয়েছে কোনটি সঙ্গীত অর্থাৎ গানের ক্ষেত্রে ব্যবহার হয় না। উত্তর হচ্ছে এই যে প্রমোটার। বুঝতে পারছো? এটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে কাজে লাগে। তাহলে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, আমরা পেয়ে গেছি। ওকে ভাইয়া, পেয়ে গেছি। তাহলে উত্তর হচ্ছে কি? এইটা। তো বাঁশি কাজে লাগে, পিয়ানো কাজে লাগে, অ্যাকর্ডিয়নও কাজে লাগে। ওকে, তারপর দেখি 21 নাম্বার আসি। 21 নাম্বার বলা হয়েছে কি দেখো। 21 নাম্বার বলা হয়েছে সন্ধির বিপরীত। সন্ধির বিপরীত শব্দ কোনটি? সন্ধির বিপরীত শব্দ কোনটি? অসন্ধি, দুরভিসন্ধি, বিগ্রহ, নাকি হচ্ছে সন্দেহ? দেখো, সন্ধি মানে কি আমরা আগে বুঝতে হবে। সন্ধির বিপরীত শব্দ পরে আসবে। সন্ধি মানে হচ্ছে কোনো কিছু মিলন করা। কি ভাইয়া? সন্ধি মানে হচ্ছে মিলন, সন্ধি মানে হচ্ছে মিলন। এখন অসন্ধি মানে এটা বিপরীত শব্দ কখনোই হয় না বা শব্দ নাই এরকম। দুরভিসন্ধি মানে হচ্ছে কি চালাক চতুর এরকম কিছু বোঝায়। তাহলে মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, হবে এইটার থেকে এইটা, এই দুইটা এক যে কোনো একটা হবে। এখন বলো সন্দেহ নাকি বিগ্রহ? সন্ধি মানে দুজন একসাথে থাকা, মনে করো সন্ধি মানে কি? দুজন একসাথে থাকা। হ্যাঁ, স্বামী আর স্ত্রী মনে করো সন্ধিতে আছে বা একসাথে আছে, এটাকে আমরা বলছি সন্ধি। যখন স্বামীর স্ত্রী কি হবে? আলাদা হয়ে যাবে, তখন সেটা আমরা কি বলবো? কি বলবো? সন্দেহ বলবো নাকি বিগ্রহ বলবো? বলো একটু বলো, সন্দেহ বলবো নাকি বিগ্রহ বলবো? হ্যাঁ, সন্দেহ বলবো নাকি বিগ্রহ বলবো? কমেন্টে জানাও একটু। হ্যাঁ, সন্ধির বিপরীত শব্দ কোনটা? অসন্ধি, দুর্বসন্ধি, বিগ্রহ, নাকি হচ্ছে সন্দেহ? অবশ্যই বিগ্রহ। মানে বিগ্রহ মানে কি? বিচ্ছেদ। বিগ্রহ মানে কি? বিচ্ছেদ। সন্ধি মানে কি? একসাথে করা। আর বিগ্রহ মানে বিচ্ছেদ করে ফেলা। তার মানে সি নাম্বার উত্তর। উত্তর হচ্ছে সি নাম্বার। উত্তর হচ্ছে সি। ওকে ভাইয়া, পরে দেখি সিরাজউদ্দৌলার একবার ইজি কোশ্চেন। যারা লাল সাধু উপন্যাসটা পড়েছ বা তোমার হচ্ছে নাটকটা দেখেছো, নাটকটা দেখলে পারবা যে সিরাজউদ্দৌলার পিতার নাম কি? সুজাউদ্দৌলা, আসাফউদ্দৌলা, নাকি হচ্ছে জৈনুদ্দিন, নাকি হচ্ছে মঈনুদ্দিন? দ্রুত কমেন্ট করে বলো যে সিরাজউদ্দৌলার পিতার নামটা কি। এটা তোমার আশা করি তোমরা সবাই পারো, এটা সবাই জানো। সিরাজউদ্দৌলার পিতার নাম কি? হ্যাঁ, সি নাম্বার অর্থাৎ জৈনুদ্দিন। অর্থাৎ সিরাজউদ্দৌলার পিতার নাম হচ্ছে কি ভাইয়া? জৈনুদ্দিন। তাহলে আমরা সঠিক উত্তর পেলাম, সিরাজউদ্দৌলার পিতার নাম জৈনুদ্দিন। ওকে, এই যে জৈনুদ্দিন কি হবে? জৈনুদ্দিন হবে। ওকে, তার পরবর্তী প্রশ্ন চলে আসে। আমরা দ্রুত আগাবো একটু। হ্যাঁ, যেহেতু সময় কম, দ্রুত আগাবো। পরে কি বলছেন? বিলাসী গল্পের ন্যাড়া চরিত্রে কোন লেখকের জীবনে ছায়াপাত ঘটেছে? অর্থাৎ বিলাসীর যে গল্পটা আছে এই গল্পের মধ্যে কোন লেখকের তোমার হচ্ছে বিলাসী গল্পের ন্যাড়া চরিত্রে, ন্যাড়া যে আছে
ওই নেরা, নেরা হচ্ছে কি মৃত্যুঞ্জয়ের বন্ধু। এই নেরা চরিত্র অর্থাৎ নেরা যে ব্যক্তিটা আছে, নেরা যে চরিত্র আছে, নেরা যে কাজগুলো করছে, এই নেরার দিক থেকে নেরা চরিত্রে কোন লেখকের জীবনের ছায়াপাত ঘটে বা কোন লেখকের মতো ও নেরার জীবনটা মিলে দেখি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি হচ্ছে প্রমোদ চৌধুরী। বলো তো দেখি কার জীবনের একটা সাদৃশ্য আছে? নেরা, এই তো গুড। শারমিন, সাদিয়া, তারপরে সালাউদ্দিন, কাকলি সবাই বলছো হচ্ছে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ওকে ভাইয়া, পরে 24 নম্বর চলে আসি। 24 নম্বর বলা হয়েছে আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত। এটাও তোমাদের কাছে ইজি, তোমাদের কাছে জানা, এটা তোমরা ইতিমধ্যে এটা আত্মস্থ করে নিয়েছো। তোমরা একটু কষ্ট করে বলবা যে আমার পথ প্রবন্ধ যেটা আছে এই গ্রন্থটা কোন, মানে এই প্রবন্ধটা কোন গ্রন্থ থেকে নেওয়া আছে? যোগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীদের জবানবন্দি নাকি রুদ্রমঙ্গল? বলো, একটু কমেন্ট করে বলো যারা আমার সাথে যুক্ত আছে, একটু কমেন্ট করে বলো ভাই, একটু বলো। হ্যাঁ, একটু কষ্ট করে সবাই বলো যে আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত। ওকে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, সবাই বলছো ডি নাম্বার অর্থাৎ রুদ্রমঙ্গল থেকে, রুদ্রমঙ্গল থেকে। গরমকাল তোমরা চেষ্টা করবা ডিহাইড্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য। যখনই তোমাদের ঘাম, শরীর থেকে ঘাম ঝরবে, অস্থিরতা কাজ করবে, তখন চেষ্টা করবা যে তুমি যখন ডিএসসি পরীক্ষা দিতে যাবা বা যাতায়াত করবা, গাড়িতে যাতায়াত করবা, তখন গরম পড়লে যদি পড়ে তখন কি করবা, সাথে একটা পানির বোতল রাখবা যাতে করে ডিহাইড্রেশনটা না হয় আর কি। হ্যাঁ, পানি শূন্যতা না ভোগো। সবাই একটু চেষ্টা করবা, ঘাম ঝরবে অবশ্যই। হ্যাঁ, এগুলো একটু সতর্ক থাকবা যাতে পরীক্ষাটা সুন্দর মধ্যে দিতে পারো। হ্যাঁ, নার্ভাসনেস কাটে না যেন। ওকে ভাইয়া, তারপর দেখি রুদ্রমঙ্গল সঠিক উত্তর হচ্ছে ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি যে এটা হচ্ছে কি রুদ্রমঙ্গল, রুদ্রমঙ্গল সঠিক উত্তর হচ্ছে কি ভাইয়া? রুদ্রমঙ্গল। ওকে, পরবর্তী প্রশ্ন চলে আসি যে এখানে বলা হয়েছে নিচের কোন বইটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়, আমি আবার বলছিলাম মানিক বন্দ্যোপাধ্যায় হচ্ছে একজন বিখ্যাত একজন লেখক। ওনার সম্পর্কে তোমাদের জানতে হবে, ওনার সম্পর্কে একটা প্রশ্ন তোমার চলে আসতে পারে, বারবার বলছি কিন্তু। হ্যাঁ, মানিক বন্দ্যোপাধ্যায় রচনা কোনটা? সাত সাগরের মাঝি নাকি রঙিলা নায়ের মাঝি, কর্ণফুলীর মাঝি নাকি পদ্মা নদীর মাঝি? তোমাদের অনেকবার বলছি মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, অনেকগুলি পড়িয়েছি, তোমরা বলো। হ্যাঁ, তোমার একটু বলো। হ্যাঁ, তোমার একটু বলো যে এখানে নিচের কোন বইটি মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনা? সাত সাগরের মাঝি না, এই যে পদ্মা নদীর মাঝি, সঠিক উত্তর হচ্ছে পদ্মা নদীর মাঝি। এই তো গুড। হ্যাঁ, আবিদা সুলতানা, তারপর হচ্ছে ইসরাত, সবাই বলছে পদ্মা নদীর মাঝি। ওকে, তারপর হচ্ছে পুতুলনাথ ইত্যাদি কথা, এগুলো আমরা জানি। বঙ্কিমচন্দ্রের পেশাগত পদবি কি ছিল? ডেপুটি কাউন্সিলর, ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কমিশনার নাকি ডেপুটি ম্যাজিস্ট্রেট? কোনটা ছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি আছেন তার পেশা বা পেশাগত পদবি কি ছিল? তোমরা একটু বলো, পেশাগত পদবিটা কি ছিল? ডেপুটি কাউন্সিলর, ডেপুটি রেজিস্ট্রার, ডেপুটি কমিশনার নাকি ডেপুটি ম্যাজিস্ট্রেট? সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তর হচ্ছে ডেপুটি ম্যাজিস্ট্রেট। তোমরা আশা করি পেরেছো বা জানো এটা। হ্যাঁ, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল। ওকে, তারপর আমরা পরবর্তী প্রশ্ন চলে আসবো। এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? কোনো লাভ নেই। হ্যাঁ, এই যে কথা সুন্দর একটা 52 দিনগুলোতে রচনায়, উক্তিটি কার? উক্তিটি যেই সম্ভবত বলছেন এই কথাটা, সে সম্ভবত আমার মতে একটা এক্সপ্রেশন দিয়েছে যে কিভাবে মরে কি লাভ হবে? কোনো লাভ নাই। এই যে এরকম একটা উক্তি, বা মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? 52 দিনগুলোতে রচনায় উক্তিটি কার? সিভিল সার্জনের, ডেপুটি জেলারের, আমির হোসেনের, হচ্ছে মহিউদ্দিন আহমেদের। কার উক্তি এটা? হ্যাঁ, কার উক্তি? 27-এর এই নাম্বারটা তুমি বলে দিয়েছ। 27-এর হচ্ছে এ। সঠিক উত্তর কি? সিভিল সার্জনের কথা হচ্ছে কি এভাবে মরে কি কোনো লাভ হবে? কোনো লাভ নেই। হ্যাঁ, সিভিল সার্জনের উক্তি অর্থাৎ কোনভাবে মরে, যে নিজে না আগ্নে খেয়ে নিজে কষ্ট দিয়ে মারা যাওয়া, এটা এই মৃত্যুতে কোনো লাভ নেই, এই মৃত্যুতে কোনো দেশের উপকার হবে না, এটাই বলে দিয়েছেন সিভিল সার্জন। ওকে ভাইয়া, পরে আসি। পরে কি বলছে দেখো, আখতারুজ্জামান ইলিয়াস এখানে কি বলছে দেখো, আখতারুজ্জামান ইলিয়াসের গল্প গ্রন্থ কোনটি?
মহাপতঙ্গ, সারি বাড়ি গাড়ি, হচ্ছে দোজকের ওম, হচ্ছে পানকৌড়ির রক্ত, পানকৌড়ির রক্ত। এই যে আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ কোনটা? উত্তর হচ্ছে দোজকের ওম, দোজকের ওম। দোজকের ওম আখতারুজ্জামান ইলিয়াসের একটি কি, এটা হচ্ছে এই তোমার হচ্ছে গল্পগ্রন্থ হচ্ছে দোজকের ওম, দোজকের ওম। সঠিক উত্তর হচ্ছে দোজকের ওম। ঠিক আছে, হ্যাঁ সবাই বলছো সি নাম্বারটা আমরা পাচ্ছি, সি নাম্বার হচ্ছে দোজকের ওম। পরে আসি 29 নাম্বার, কি বলছে? 29 বলা হয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা, মুক্তধারা কি ধরনের রচনা? এই যে রচনা কোনটা কোন ধরনের রচনা, কোনটা কোন দিক থেকে আসছে, বা কোনটা কোন কাব্য, কোনটা কোন উপন্যাস বা কার উপন্যাস, এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষা তোমার পাবা। এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথের যে মুক্তধারা একটা আছে, লেখা আছে, এই লেখাটা কোন ধরনের? এটা কি গল্প, এটা কি নাটক, এটা কি উপন্যাস, নাকি এটা কি কবিতা? খেয়াল করো তো, রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধারা কি ধরনের রচনা? গল্প, নাটক, উপন্যাস, নাকি হচ্ছে কবিতা? তোমার একটু বলো, মুক্তধারা রবীন্দ্রনাথের কোন ধরনের রচনা? গল্প, নাটক, উপন্যাস, নাকি কবিতা? তোমার একটু কমেন্ট করে বলো যে রবীন্দ্রনাথের এটা কি গল্প, নাটক, উপন্যাস, নাকি কবিতা? হ্যাঁ একদম সবাই বলছো এটা হচ্ছে নাটক, মানে বি নাম্বারটা, এটা হচ্ছে কি নাটক। রবীন্দ্রনাথের এটা হচ্ছে কি নাটক, অর্থাৎ এই যে মুক্তধারা যেটা আছে এই লেখাটা, এটা হচ্ছে রবীন্দ্রনাথের নাটক। এরকম টাইপের তুমি পরীক্ষা প্রশ্ন পাবা। ওকে, তারপর আসি দেখো, তার পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটি রোকেয়ার রচনা? নিচের কোনটি রোকেয়ার রচনা? এখন নিচের কোনটি রোকেয়ার রচনা এবার যদি পারতো বা জানতে হয় তাহলে কিভাবে আমাকে শিখতে হবে। এটা কি পদ্মিনী উপাখ্যান, পদ্ম খোখরা, নাকি হচ্ছে পদ্মরাগ, নাকি হচ্ছে পদ্মা নদীর মাঝি? পদ্মা নদীর মাঝি তো জানি আমরা বঙ্কিমচন্দ্র এই তোমার হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ এটা হবে না, এটাও হবে না, দুইটা থেকে যে কোনো একটা হবে। দেখো তো পদ্মরাগ নাকি হচ্ছে পদ্ম খোখরা? হ্যাঁ একদম বলছো সি নাম্বার, 30-এর সি। সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার, অর্থাৎ পদ্মরাগ হচ্ছে মানে এই যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কি একটা রচনা পদ্মরাগ। আশা করি তোমাদের কাছে এটাও ক্লিয়ার হয়েছে, এটা বুঝতে পারছো। ওকে, পর আসি যাবার আস, এটা বলো তো একবার দেখাচ্ছি তোমাদেরকে, এটা বলো, এটা বলো, এটা কি, এটা কি হবে? কলি যে শব্দটা আছে, এই কলি, এই কলি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? আরবি থেকে, চীনা থেকে, জাপানি থেকে, নাকি তুর্কি থেকে? এটাকে তোমাদের বলেছি, এটাকে তোমাদেরকে বলেছি। বল তোমরা একটু আবার বল, তোমাদেরকে আবার স্মরণ করে দিয়ে দেওয়ার জন্য দেওয়া আর কি। হ্যাঁ এই তো গুড, একদম সবাই বলছো 31-এ কত হবে? 31-এর হচ্ছে আরবি। 31-এ কি ভাইয়া? কলি শব্দটা হচ্ছে আরবি শব্দ। এই তো গুড, কলি শব্দটা কি ভাইয়া? আরবি শব্দ। ওকে, পরে দেখি, এই যে দেখো পরে বলা হয়েছে নিচের এই যে নির্ভুল বানানের শব্দ ত্রয়। শব্দ ত্রয় মানে কি? শব্দ মানে তো বোঝো ওয়ার্ড, ত্রয় মানে হচ্ছে ত্রিন, মানে তিনটা শব্দ, তিনটা শব্দ। নির্ভুল বানান কোন জায়গায় আছে বলো? নির্ভুল বানান কোন জায়গায় আছে? তিনটা শব্দের এটা বলো। পৌরোহিত্য, নির্মূল বানানটা ভুল, জ্যৈষ্ঠ বানানটাও ভুল, তার মানে এখানে ভুল। এখানে জ্যৈষ্ঠ বানান যেটা আছে ঠিক আছে, সচ্ছল বানানটা কি ঠিক আছে। এখন পরে আমি বলবো, তোমার জাস্ট বলো। ঝঞ্ঝা, নিরিক বানান, দ্ব্যর্থ বানান ভুল। তারপর হচ্ছে দুর্বিষহ, সম্বন্ধ, তারপর জিজ্ঞাসা, এগুলো কি? এগুলো ভুল। এখন এটাতে একটা ভুল আছে, এটাতে একটা ভুল আছে, এটাতে একটা ভুল আছে, বাট এই যে সচ্ছল, দৌরত্ব, নাকি হচ্ছে জ্যৈষ্ঠ, এই যে তিনটা বানান যেখানে দেওয়া আছে এই তিনটা হচ্ছে সঠিক। তার মানে নির্ভুল বানানের শব্দ হচ্ছে জ্যৈষ্ঠ, সচ্ছল, দৌরত্ব। 32 হচ্ছে বি নাম্বার। হ্যাঁ 32-এ বি। হ্যাঁ সবাই বলছো 32 জ্যৈষ্ঠ, সচ্ছল, দৌরাত্ম, এগুলো হচ্ছে সঠিক। এগুলো কি সঠিক, অর্থাৎ শব্দ ত্রয়, শব্দ ত্রয় মানে শব্দ তিনটা। পরে দেখো পরে বলছে সন্ধি শব্দটি, সন্ধি শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হবে। দেখছো, চিন্তা করছো, যেটা সন্ধি ওই সন্ধি শব্দেরই আবার সন্ধি করতে বলছে। বলো তো দেখি কোনটা হবে? সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ, সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এটা প্রশ্ন পরীক্ষা দিয়ে আসতে পারে। আবার পোলাপান মনে করতে পারে যে সন্ধির আবার সন্ধি হয় নাকি, সন্ধির আবার কি সন্ধি হওয়ার সম্ভাবনা আছে নাকি? বলো দেখি। সনযোগ ধি, সমযোগ ধি, তারপর একজন বলছো সংযোগ ধি, কোনটা হবে? হ্যাঁ বড্ড কষ্ট করে বলো, বা এটা কোনটা হবে, সঠিক উত্তরটা কি হবে? একজন বলছো এই যে সন্ধি শব্দটি সন্ধি বিচ্ছেদ করলে হবে সমযোগ দি নাকি সমযোগ দি, দুইটাই সঠিক। আমরা জানি সন্ধি বিচ্ছেদ, সন্ধির সময় যদি ন থাকে মাঝখানে কি থাকে? ন, তার পরিবর্তে আমরা ম দিতে পারি, কি দিতে পারি? ম দিতে পারি। হ্যাঁ এখন এই যে সমযোগ দি, এখানে সমযোগ দি,
এখানে দুটোই সেম, বাট পার্থক্য হচ্ছে এক জায়গায় দিয়ে, এই যে হসন্ত দিয়ে, কি দিয়ে? হসন্ত দিয়ে। তার মানে যেখানে হসন্ত আছে এটা কি হবে? সঠিক উত্তর। হসন্ত কোথায় আছে? যেখানে সি নাম্বারটা, তার সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। সঠিক উত্তর হচ্ছে সি, 33-এর সি নাম্বার হবে। হ্যাঁ, পার্থক্য শুধুমাত্র এই হসন্ত দিয়ে, অর্থাৎ হসন্ত লাগবে। ওকে, তারপর কি বলি দেখো, তারপর বলা হয়েছে যে, তারপর বলা হয়েছে অনুপম। অনুপম, হ্যাঁ, অনুপম ক্যান করলো যে, অনুপম ক্যান করলো যে ফার্স্ট ক্লাসে আসা তাকে ত্যাগ করতে হবে, অর্থাৎ অতিরিক্ত ভিড় হওয়া, তারপর হচ্ছে টিকিট চেকিং হওয়া, অতিরিক্ত ভাড়া চাওয়া সাহেবদের কারণে। এখন চিন্তা করো তো যে অনুপম যে মনে করলো, চিন্তা করলো যে ফার্স্ট ক্লাসের যে টিকিটটা আছে ওই টিকিটটা তাকে ত্যাগ করতে হবে। এখন কোন কারণে উনি চিন্তা করলেন যে তোমার হচ্ছে ফার্স্ট ক্লাসে টিকিট ত্যাগ করতে হবে? প্রশ্ন হচ্ছে এটা, নিচে অপশন দেওয়া আছে, অতিরিক্ত ভিড় হওয়া, টিকিট চেকিং হওয়া, অতিরিক্ত ভাড়া চাওয়া, না হচ্ছে সাহেবদের কারণে। মানে এই যে ফার্স্ট ক্লাসের যে চিঠিটা আছে, ফার্স্ট ক্লাস যেটা বলা হয়েছে, এই ফার্স্ট ক্লাসের তোমার হচ্ছে যে চিঠি, এটা কারা নিবে? অবশ্যই কারা নিবে? এই সাহেবরা নিবে। সেই কারণে তোমার হচ্ছে বলা হয়েছে উনি এই যে অনুপম ফার্স্ট ক্লাসের যে টিকিটের আশা বা চেয়ারের আশা ত্যাগ করে দিলেন। ওকে, তার পরবর্তী প্রশ্ন চলে আসিবা। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে শরীর থেকে শরীর, লাল থেকে নাল ধ্বনি পরিবর্তনের কিসের উদাহরণ? দেখো, আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে তোমার হচ্ছে যে শব্দগুলা আছে সেই শব্দগুলা আমরা প্র্যাকটিসও করিয়েছিলাম যাতে তোমাদের কাছে সহজ হয়। আমরা এটাও বলেছিলাম যে এই যে শরীর যেটা আছে, দেখো বিষয় ভবন যেটা আছে, বিষয় ভবন মানে হচ্ছে দুইটা সেম বর্ণ থেকে একটা বর্ণ কি হবে? পরিবর্তন হবে। এখন খেয়াল করে এখানে একটু তাকাও তো দেখি, এখানে দেখো, এখানে বলা হয়েছে লাল আছে, কি আছে ভাইয়া? লাল আছে। এখন লাল দুইটাই মানে দুইটা কি? সেম বর্ণ, দুইটাই সেম বর্ণ। দুইটা সেম বর্ণ থেকে কি হয়ে গেল ভাইয়া? একটা কি হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল, এখানে ন হয়ে গেল, মানে একটা ল থেকে একটা ন হয়ে গেল, দন্ত হয়ে গেল। তার মানে কি? একটা পরিবর্তন হয়েছে। আর যেটা দুইটা সমবর্ণ থেকে যখন একটা পরিবর্তন হবে তখন সেটাকে আমরা বলবো বিষমীভবন। কি বলবো? বিষমীভবন। আবার খেয়াল করো, শরীর, এখানে তো দুইটাই ভয় শূন্য র, এখানে দুইটাই কি? ভয় শূন্য র। আবার এখানে কি? একটা কি হয়ে গেছে? ল হয়ে গেছে। তার মানে কি? পরিবর্তন হয়েছে, দুইটা সেম বর্ণ থেকে একটা পরিবর্তন হয়েছে। দ্যাট মিনস উত্তর কি হবে? উত্তর হবে বিষমীভবন। ওকে, বিষমীভবন। তাহলে মানে এটাও পেলাম। পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী বলছে কি দেখো, দরজা খুলতেই কে ঘরে প্রবেশ করলো? এটা হচ্ছে রেনকোট থেকে আসছে। কি থেকে আসছে? রেনকোট থেকে আসছে। এটা কোথেকে আসছে ভাই? রেনকোট থেকে। এখন বলো তো, দরজা খুলতেই কে ঘরে প্রবেশ করলো? হ্যাঁ, দরজা খুলতে কে ঘরে প্রবেশ করলো? হ্যাঁ, একদম বলছো 36-এর ডি নাম্বার, তো পিয়ন। এই তো গুড, প্রিন্সিপালের পিয়ন হচ্ছে দরজা খোলার সাথে সাথেই ঘরে প্রবেশ করেছিল। ওকে, তার মানে দরজা খুলতে ঘরে প্রবেশ করলো প্রিন্সিপালের পিয়ন। ওকে, এটা ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আমরা চলে আসি। এই দেখো, পরবর্তী প্রশ্ন বলছে কি, অধ্যাপক শব্দটি, এই যে অধ্যাপক যে শব্দটা আছে, এই অধ্যাপক শব্দটার সঠিক উচ্চারণ। আমরা আছে ক্লাসের মধ্যে কোনো টপিক বাদ দিই, কোনো টপিক বাদ দেওয়ার চেষ্টা করিনি, যাতে করে তুমি একটা টপিক বাদ দিলে বা টপিক থেকে প্রশ্ন আসতে পারো সেটা হারিয়ে দিতে পারো। সেই জন্য সবগুলো টপিক আজকে ইনক্লুড করেছি, যাতে করে তুমি বুঝতে পারো যে প্রশ্নগুলো প্যাটার্নটা কিরকম হতে পারে। অধ্যাপক শব্দটি সঠিক উচ্চারণ কি হবে? অধ্যাপক সবগুলো সেম, বাট উচ্চারণ সঠিক কোনটা? হ্যাঁ, আমরা জানি যে অধ্বনির পরে, কি ধ্বনির পরে? অধ্বনির পরে যদি যুক্তবর্ণ থাকে, কি থাকে? যুক্তবর্ণ বা জফলা। আবার বলছি, অধ্বনির পরে যদি যুক্তবর্ণ বা জফলা থাকে তখন তার পরিবর্তে কি হয়? ও পরিবর্তে কি হয়? ও হয়ে যায়। কি হয়? ও হয়। এখন খেয়াল করো, এখানে অধ্বনি আছে, ওর পরে কি আছে? জফলা আছে। তার কি হবে? এ অটা কি হবে? ওর মধ্যে হবে। ও কোথায় আছে? এখানে নাই, এখানে ও নাই, এখানে ও নাই, এখানেও ও নাই, এই যে এখানে ও আছে। তার মানে এটাই সঠিক। হ্যাঁ, ডি নাম্বারটা। হ্যাঁ, তার মানে এটাই সঠিক। গুড। ওকে, হ্যাঁ, ওকে, এটা সঠিক। হ্যাঁ, ই নাম্বারটা, অর্থাৎ 37-এর উত্তর হবে ই নাম্বারটা।
পরে দেখো, নিজেকে চিনলে মানুষের মনে কি আসে? সাহস, জোর, বিশ্বাস নাকি দম্ভ? মানুষ যখন নিজেকে চিনবে বা নিজেকে জানবে তখন মানুষের মধ্যে কোন শক্তিটা আসবে? বিশ্বাস আসবে, দম্ভ আসবে, সাহস আসবে নাকি জোর আসবে? মানুষ যখন নিজেকে চিনে তখন কি আসে? কি আসে বলো, কমেন্ট করে একটু বলো। মানুষ যখন নিজেকে চিনবে তখন মানুষের মধ্যে কি আসবে বা কি আসতে পারে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই বলতেছো। হ্যাঁ, একটু কষ্ট করে বলো ভাইয়া, এটা বলো যে মানুষ নিজেকে চিনলে মানুষের মনে কি আসে? সাহস, জোর, বিশ্বাস, দম্ভ? সাহস, জোর, বিশ্বাস নাকি দম্ভ? নিজেকে চিনলে মানুষের মনে কি আসে? সাহস, জোর, বিশ্বাস, দম্ভ? ওকে, হ্যাঁ, এই তো একদম বলছো সি নাম্বারটা, অর্থাৎ বিশ্বাস। কি আসে? বিশ্বাস আসে। অর্থাৎ মানুষ যখন নিজেকে চিনে তখন মানুষের মধ্যে একটা কি আসে? আপনি আপনি একটা বিশ্বাস চলে আসে, বিশ্বাস চলে আসে। ওকে, পরে দেখো, এই যে খড় তোলা হচ্ছে, খড় তোলা হচ্ছে ডোঙায়, পাড়ে, রাস্তায়, নদীর চরে। খড় তোলা হচ্ছে কোথায়? এটা মাসিবিশি গল্প থেকে আসছে। মাসিবিশি গল্প থেকে বলা হয়েছে যে খড় তোলা হচ্ছে কোথায়? খড় তোলা হতে কোথায় তোলা হয়? পাড়ে তোলা হবে, ডোঙায় নাকি হচ্ছে রাস্তায় নাকি হচ্ছে পাড়ে? এখন চিন্তা করো, তুমি একটু জাস্ট গল্পটার মধ্যে তুমি চিন্তা করো, তুমি গল্পতে ফিরে যাও যে মাসি পিসি যখন সালতি নিয়ে পুলের ধারে চলে আসলো তখন ওই যে কৈলেশ আর বরুর রহমান খেয়ার তুলে দিচ্ছে তিনজনের মাথায়। তারা কি করছে? এর খেয়ার নিয়ে তোমার হচ্ছে ফেলাচ্ছে কোথায়? পারে। কোথায়? পারে। তার ওই যে পারে ফেলাচ্ছে, আর ওঠা নামার পথে পুলে গিয়ে তোমার হচ্ছে কাদামাটিতে ওই খেয়ারগুলো পড়ছে। পড়ার কারণে মাটিগুলো কি হচ্ছে? শক্ত হচ্ছে, বা হাঁটা চলা করার জন্য রাস্তা তৈরি হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি পারে। খড় কোথায় তোলা হচ্ছে? পারে তোলা হচ্ছে। পারে মানে পানি থেকে পারে তোলা হচ্ছে। ওকে, ঠিক আছে, পরে আসি। পরবর্তী প্রশ্ন কি? বাংলা ভাষায় তৎসম শব্দগুলো এসেছে কোন ভাষা থেকে? তৎসম, আমরা জানি তৎসম শব্দকে তুমি যদি পারো তৎসম মানে কি, তাহলে তোমার কাছে উত্তরটা ইজি হবে। তৎসম মানে হচ্ছে কি? তৎ মানে হচ্ছে তার, তৎ মানে হচ্ছে তার, আর সম মানে হচ্ছে সমান। সম মানে কি? সমান, অর্থাৎ তার সমান। এখন কার সমান ভাইয়া? দেখি, তার সমান কার সমান? সমানটা হচ্ছে কি? সংস্কৃত সমান, পালির সমান, আরবির সমান নাকি ফার্সির সমান? এখন বাংলা ভাষার উৎস বা বাংলা ভাষার তৎসম শব্দগুলো কোন ভাষা থেকে আসছে? সংস্কৃত থেকে নাকি পালি থেকে আসছে? বাংলা ভাষার শব্দগুলো কোন ভাষা থেকে আসছে? সবাই বলতেছে এই নাম্বারটা, সবাই বলতেছে এই নাম্বার, অর্থাৎ এই তো গুড, সবাই বলছো এই নাম্বার। হ্যাঁ জহির, সবাই বলছো এ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কি এই নাম্বারটা। অর্থাৎ তৎসম আর সংস্কৃত দুইটাই কনসেপ্ট সেম, একই রকম, একই রকম। ওকে, 41 চলে আসি। হ্যাঁ, 41 চলে আসি। 41 বলছে কি? 41 বলা হয়েছে কোনটি সঠিক বানান? কোনটি সঠিক বানান? এখন দেখো তো, এখানে বলছে কোনটি সঠিক বানান, কোনটি সঠিক বানান। ন্যূনতম, 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 ন্যূনতম। এখন ন্যূনতম যে বানানটা দেওয়া আছে, আমরা জানি ন্যূনতম যখন লিখি তো 9 দীর্ঘ দেই, পরে 9 রস্যই জফলা দেই, 9 দীর্ঘ জফলা, পরে তম, ন্যূনতম, ন্যূনতম। অর্থাৎ এখানে কি হয়? এই ছোট বানান হচ্ছে যে এটা, এই যে এটা বি নাম্বারটা, অর্থাৎ ন্যূনতম। কি তম? ন্যূনতম। সঠিক উত্তর হচ্ছে এই যে এটা। মনে খেয়াল রাখবা, 9 দীর্ঘকার জফলা, 9 সাথেই জফলা, 9 সাথে কি জফলা, মানে প্রথম বর্ণের মধ্যে সব ভেজাল। যত কাহিনীর সবগুলো কোথায়? এই প্রথম বর্ণের মধ্যে, প্রথম বর্ণতেই ভেজাল, অর্থাৎ দীর্ঘকার আছে, পাশাপাশি কি আছে? জফলাও আছে। হ্যাঁ, বি নাম্বারটা। ওকে, তারপর দেখো গোপাল। এই যে গোপাল আহ্বান গল্প থেকে আসে। গোপাল সর্বশেষ গ্রামে আসে কিসের ছুটিতে? অর্থাৎ আহ্বান গল্পের মধ্যে সর্বশেষ গোপাল অর্থাৎ লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন গ্রামে আসেন, তখন ওই গ্রামে আসেন কিসের ছুটিতে? গ্রীষ্মের ছুটিতে, শরতের ছুটিতে, হেমন্তের ছুটিতে নাকি হচ্ছে শীতের ছুটিতে? তিনি যখন গ্রামে আসেন তখন ওটা কোন ছুটিতে আসছিলেন? সর্বশেষ যখন গ্রামে আসছেন। আর যখন সর্বশেষ গ্রামে আসছেন তখন ওইখানে কি ছিল? হ্যাঁ, একদম বছর শরতের ছুটিতে, অর্থাৎ তখন এই ছিল বুড়ি মারা গিয়েছিল আর কি। অর্থাৎ পরীক্ষা যদি প্রশ্ন করা হয় বুড়ি মারা গেছে কোন কালে, উত্তর হবে শরৎকালে। এখন গ্রীষ্ম, শরৎ, হেমন্ত নাকি শীত? উত্তর হচ্ছে শরৎকালে। অর্থাৎ বুড়ি অর্থাৎ লেখক যখন আসছে তখন কালটা হচ্ছে শরৎকালে, অর্থাৎ শরৎকালে যে ছুটি দেয় শরৎকালে বা একটা বন্ধ বা একটা ভোকেশন থাকে, ওইটার কারণে তিনি আসছেন দেশে। আশা করে যখন দেখেন তখন বুড়ি মারা গিয়েছে আর কি। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে
সঠিক উত্তর হচ্ছে ভাইয়া শরৎকালে, অর্থাৎ শরৎকালে লেখক সর্বশেষ গ্রামে ছুটিতে আসেন, মানে এই শরৎকালে ছুটিতে আসেন। পরে দেখো ভিল কি বলেছে, কি বলেছে দেখো, এই যে কি বলছে বিল, এই যে BIIL BILL বিল, এই বিল যথার্থ বাংলা পরিবার শব্দ কোনটা? পরিভাষা থেকে দেখা যাচ্ছে শব্দ পরীক্ষা প্রশ্ন আসে। এখন এই বিল মানে কি, দরপত্র, পরিপত্র, মূল্যপত্র নাকি খসড়াপত্র? বিল সবগুলি পাশাপাশি সেম অর্থ দেখাচ্ছে, বাট এই যে বিল যেটা আছে, এই বিল শব্দটা সঠিক উত্তর কি হবে? বিল, বিলের কি মূল্যপত্র নাকি পরিপত্র? মূল্যপত্র নাকি পরিপত্র? হ্যাঁ, বিলে যথার্থ বাংলা পরিবেশ শব্দ হচ্ছে ধরপত্র, পরিপত্র, মূল্যপত্র নাকি খসড়াপত্র। গুড, এই তো সবাই একটু অটোমেটিক্যালি বলে দিচ্ছ যে এই উত্তর হচ্ছে এ নাম্বারটা। কি ভাইয়া? এ নাম্বার। সবাই একটু জাস্ট কমেন্ট করে বলো ভাই, কষ্ট করে কমেন্ট করে বলবা, ক্লাসে শেয়ার দিবা, আর শেয়ার দিলে কিন্তু আজকে ক্লাসে পিডিএফ তোমাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো কি বলছেন, এই মূল্যপত্র অর্থাৎ বিল যেটা আছে, বিলের সঠিক উত্তর হচ্ছে কি মূল্যপত্র, অর্থাৎ এর পারিভাষিক শব্দ হচ্ছে মূল্যপত্র। পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি, লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটা? লিঙ্গান্তর হয় না বা লিঙ্গ পরিবর্তন হয় না এমন শব্দ কোনটি? ঢাকি, সেবিকা, মলিন নাকি সুন্দর? অর্থাৎ এমন একটা শব্দ আছে যে শব্দটা কি হবে না, লিঙ্গান্তর হয় না, বা নিত্য পূর্ববাচক বা নিত্য স্ত্রীবাচক শব্দটা, ওই শব্দটা কোনটা? এটা কি ঢেকি, সরি ঢাকি, সেবিকা নাকি হচ্ছে সেবক হয়, সেবিকাও হয়, মলিন এটা হয় না, সুন্দর, সুন্দরী দুটোই হয়, বাট দেখি, দেখি যে শব্দটা আছে, এই দেখি শব্দ হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ, অর্থাৎ এই শব্দটা শুধুমাত্র পুরুষের ক্ষেত্রে খাটে, মহিলাদের ক্ষেত্রে খাটে না, কারণ ঢেকি বাজায় কারা? পুরুষরা, মহিলারা বাজায় না। তাহলে মানে দেখি হচ্ছে পুরুষবাচক শব্দ, সেজন্য এটাই হয় না, কি হয় না, লিঙ্গান্তর হয় না বা হবে না। ওকে, হ্যাঁ ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আসি। নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়তো? অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়তো? সকাল 11টায়, তোমার হচ্ছে সকাল 10টায়, সকাল 11টায়, না হচ্ছে 12টায়, নাকি হচ্ছে রাত 1টায়? ছাড়তো, এখানে বল ছাড়তো, বাট ছাড় এইটা দেখো একবার কিন্তু এখানে একটু প্রশ্নটা ক্লিয়ার করি, তোমাকে একটু ক্লিয়ার করি। এখানে বলা হয়েছে নারায়ণগঞ্জ থেকে কয়টার সময় জাহাজ ছাড়তো, জাহাজ ছাড়তো। এখন জাহাজ এক সময় ছাড়তো, বাট বঙ্গবন্ধু যে জাহাজ একটা মিস করছে, পরে আরেক জাহাজ দিয়ে গেছে, এখন কিন্তু ওইটা কিন্তু কি না, নারায়ণগঞ্জ থেকে নিয়মিত ওই সময় যখন বঙ্গবন্ধু তোমার হচ্ছে ফরিদপুরে গিয়েছেন, তখন কিন্তু ওইটা কিন্তু জাহাজ ছাড়ার সময় না, উনি মিস করার ফলে পরবর্তী জাহাজ দিয়ে গেছেন। বাট জাহাজ ছাড়তো সবসময় কোন টাইমে? এটা কি সকাল 11টায়, 12টায়, রাত 1টায়? হ্যাঁ, একদম সকাল 11টায়। এই তো গুড, বুঝতে পারছো, প্রশ্ন কিন্তু বুঝতে হবে। এখানে বলা হয়েছে ছাড়তো, মানে নিয়মিত কোন সময় ছাড়তো, বঙ্গবন্ধু কখনকে সেটা প্রশ্ন করে না, এখানে বলছে কোন সময় ছাড়তো, মানে সকাল 11টায়, সকাল 11টায়। সঠিক উত্তর হচ্ছে সকাল 11টায়। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে, সকাল 11টায়। ওকে ভাইয়া, সকাল 11টা পেলাম। পরে আসি যে অবার্চিন, কি বলছে অবার্চিন, এই অবার্চিন যে শব্দটা আছে, এই শব্দটা সন্ধি, এই কি বলছে বিপরীত শব্দ কোনটা হবে? অবার্চিন শব্দটা বিপরীত শব্দ কোনটা হবে? দেখো, অচেনা, নবীন, প্রাচীন, তরুণ। এই যে অবার্চিন মানে প্রাচীন, অবার্চিন মানে প্রাচীন। দেখো অবার্চিন মানে কি, প্রাচীন না, মানে তোমার হচ্ছে নতুন কিছু আর কি। হ্যাঁ, এর বিপরীত শব্দ মানে কি, প্রাচীন, অনেক আগের। তার মানে উত্তর পাচ্ছি যে প্রাচীন, অবার্চিন, প্রাচীন, অবার্চিন, এই দুইটা কি একটা অপরটার বিপরীত, একটা অপরটার বিপরীত। হ্যাঁ, এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ওকে ওকে ভাইয়া। পরে দেখি যে গুণাক্ষর, এটা বলো, এটাও আমরা একটু আগে পাইছিলাম। গুণাক্ষর শব্দটি বা গুণাক্ষর বাগধারার অর্থ কোনটা? একটু আগে পেয়েছিলাম আমরা। গুণাক্ষর, এই গুণাক্ষর যেটা আছে, এই গুণাক্ষর এর বাগধারাটার সঠিক অর্থ কোনটা? সঠিক অর্থ কোনটা হবে? বলো, সবাই একটু কমেন্ট করে বলো যে গুণাক্ষর যেটা আছে, এই গুণাক্ষর শব্দটা সঠিক সন্ধি বিচ্ছেদ কি হবে?